আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি বিন্দাস মিলি বলছি। হচ্ছে ইসলামী শরীয়ত অনুযায়ী যে 4টি শর্ত আমাকে দেওয়া হয়েছিল, যদিও আমি একজন মুসলমানের সন্তান, এটা সবাই জানেন। আর যথেষ্ট ইসলামকে সম্মান করি এবং সাধুবাদ জানাই সবসময় ইসলামের শর্ত বা বিধিবিধানকে। হ্যাঁ, হয়তো বা আপনারা আমার উপরে ঘেটার দিকে বুঝতে পারেন না। যাই হোক, এগুলা বাদ আমাকে ইসলামী শরীয়ত অনুযায়ী যে বিষয়গুলো আজকে কয়েকদিন ধরে দেখতে পাচ্ছেন যে আমার দিয়ে একটা চক্র এরকম লাগছে যে মেয়ে বিয়ে, ঠিক আছে, এটা আসলে মিথ্যে ছিল, কিন্তু এটা আমি অনেক কঠোরভাবে আসলে শিকার হয়ে গেছি, যার কারণে আপনারা বিশেষ করে ভালো করে বুঝাইতে পারিনি বিদায় কিন্তু আজকে এরকম একটা পর্যায়ে দাঁড়াইছে যে আমি না পারতেছি এদিকে বলতে, বিষয়টা ক্লিয়ার করতে, না পারতেছি ওইদিকে বুঝাই বলতে। ঠিক আছে, তো যে এটা করাতেও মনে হয় আমার মনে হয় যে ভালোই হয়েছে, যে ঠিক আছে, কিন্তু এরা আমার স্বীকার বললেই তো কোনো একজন হুজুর আমার বললেই তো যে আপনার পক্ষে আমরা আছি, আপনি বলেন যে কেন উনি অস্বীকার করতে পারে বা কি আসল বিষয়, কেন এটা স্বীকার করতেছে না বিয়ের সম্পর্কটা। হ্যাঁ, বিয়ের ব্যাপারটা। আচ্ছা, যাই হোক, বিয়ের ব্যাপারকে কেন্দ্র করেই কিন্তু আজকে এত দূর পর্যন্ত আসছে। আপনারা যারা আমার দেখতে পারতেছেন, এখন আমার বয়স হচ্ছে এখন চলমান 32 বছর বয়স। সামনে ডিসেম্বর আসলে আমার 33 হবে। তো আমার এই 32-33 বছর বয়সে আমার ফ্রেন্ড সার্কেল কিন্তু খুবই কম, একদম কম। হ্যাঁ, কেন কম? কারণ আমি ছোটবেলার থেকে কাজে মগ্ন ছিলাম, শ্রম দিতাম, আপনার চাকরির জীবন, হ্যাঁ, আর লেখাপড়া, এগুলো নিয়ে কিন্তু আমি ব্যস্ত ছিলাম। ঠিক আছে, তো 2011-12 মধ্যে যে নিয়াজে যখন এসে ভর্তি হই এখানে স্কুলের মধ্যে, আমার একটু লেখাপড়া গ্যাপ দিয়েছিল, যার কারণে নিয়াজ স্কুলে ভর্তি হওয়ার পরে এবং আমার ভাইকে এই যে মাওলানা জসিমজি, ওনার মামাতো বোন পরশমণির 2জন বিয়ে করা হয়। তো আমি এই স্কুলে এসে দেখি আবার যে মামুনি নামের আমার যে বিয়ে আছে এই স্কুলে আছে। তো আমি যেহেতু নতুন স্কুলে আসছি, বার্ষিক পরীক্ষার 3 দিন আগে এসে ভর্তি হয়েছি, তখন ও আয়সা দিয়ে ওর 8-এ পড়ে, হ্যাঁ, আর আমি 7-এ পড়ি। তো ওর সাথে আমার যখন দেখা হয়েছে যে বিয়ে আপনি এখানে, আমি তো স্কুলে আসছি, তো ওরা একটু ফেল গেছিল আর কি পরীক্ষাতে, যার কারণে আমিও এইটা যাই, ও এইটা যায়। আপনারা কিন্তু দয়া করে কেউ এখানে উস্কানিমূলক কোনো কথা বা উস্কানিমূলক হাসাহাসি করবেন না। আপনারা আমার প্রথম মনে এরকম দেখতেছেন না, আমার আইডিতে যথেষ্ট এরকম ছবি আছে, যে কোরআন শরীফ ধরা ছবিও আছে। যাই হোক, এটা আপনাদের পার্সোনাল ব্যাপার ভাই। আমি একজন মুসলমান, আমি প্রমাণ করতে যাব কেন যে আমি নামাজ পড়ি, আমি কোরআন শরীফ পড়ি, এগুলা কি প্রকাশ করার জিনিস নাকি? আচ্ছা, যাই হোক, এখান থেকে বুঝতেছি যে প্রকাশ করে করতেই হবে। আচ্ছা, 1 নম্বরে হচ্ছে আমার বান্ধবী যাদের সাথে আমি চলছি, হ্যাঁ, 1 নম্বর হচ্ছে মামুনি। ও আমাকে যথেষ্ট সাপোর্ট দিছে, মেন্টালিটি সাপোর্ট দিছে স্কুলের পরীক্ষার সময়। হ্যাঁ, বই দিয়ে হেল্প করছে, পারিবারিক যত ঝামেলা ছিল সব দিক দিয়ে আমার পাশে ছিল। হ্যাঁ, তার আমি অনেক ভালোবাসতাম, সেও আমার অনেক ভালোবাসতো। তো যখন দেখলাম যে তার একটু অন্য টাইপের মন আমার দিক দিয়ে, আবার আপনার হিন্দি যে সিরিয়াল এগুলো দেখতো, তো আমি আবার টিভি দেখা আসলে পছন্দ করি না। তখন তার ভিতরে যখন এরকম একটা দেখতেছি আমি যে সে আমার সাথে বেস্ট ফ্রেন্ড হইতে চায়, আমিও হয়েছি। কেন বেস্ট ফ্রেন্ড হয়েছি? একসাথে স্কুলে যাই, একসাথে আসি, এটা আমরা স্যারেরাও জানে, কিন্তু এখানে কোনো সমকামিতা ওইভাবে হয় না। যেটা সমকামিতা বলে আমি জানি না, আসলে আজকে বলবো আপনাদেরকে যে কোনটার আপনারা সমকামিতা বলতেছেন। আমি তো মনির সাথে একদিন এই স্কুলে না আসলে আমি দৈনিক স্কুল থেকে ওর বাসায় গেছি, যে স্কুলে নাই কেন, অসুস্থ কিনা বা কি অসুস্থ। যাই হোক, ওর সাথে আমার খুব ভালো বন্ধুত্ব ছিল এবং আছেও এখন। আমি জানি না যে ও বাবার বাড়িতে না হাজব্যান্ডের বাড়িতে। যাই হোক, ভালো থাকুক, সুস্থ থাকুক সবাই। তারপরে জান্নাতুল নুসরাত আতিয়া, যে ওইটা তো গেল আমার 8-7-এর কথার ভিতরে। আচ্ছা, যাই হোক, জান্নাতুল নুসরাত আতিয়ার সাথে আমার পরিচয় হয়েছে আপনার 2021 সালে। এই যে এতটা বৎসর আমি কিন্তু একাই ছিলাম এবং আমার কোনো এরকম কোনো কিছুর সংস্পর্শে যে যাবো বা এরকম আমার, বিশ্বাস করেন, আমার মন মানসিকতা এরকম ছিল না যে আমার লাইফে একটা মানুষ নিয়ে আসি বা এরকম কিছুই। কারণ একজন মানুষের লাইফে একটা অ্যাক্সিডেন্ট হলে তার সে এগুলো চিন্তা করে না। তখন আমার মনে হচ্ছে যে না, আমাকে আমার নিজের লেখাপড়া নিজে চালাইতে হবে।
এরপরে হচ্ছে যে আমি তো আর এখন কোনো মানুষকে ভালোবাসবো বা বিয়ে করবো এরকম মন মানসিক আনতে পারি না, যার কারণে আমার এতটা বছরই চলে গেছে। ঠিক আছে, 9-10 বছর চলে গেল আমার খুব সুন্দরভাবে, আমি খুব সুন্দর ছিলাম, এর মানে চলাফেরা ছিল, সুন্দর চলাফেরাই ছিল, কিন্তু আমার যে প্যান্ট শার্ট ঠিকই ছিল ভাই, আমার চুল লম্বা ছিল, হ্যাঁ চুলটা কাটছি আমি বেশি দিন হয় নাই, 3-4 বছরই হয়েছে। তো 21 সালে যখন জান্নাতে আমাকে সে গহনাগাটি বানায়, তো আবার আমার ছোট বোনেরও বিয়ে দিয়ে ফেলছে অলরেডি, তানিয়া সুলতানা সুশান রে, ওর বিয়ের পরে ও আমার একটা নখ দেয় আর কি, যে আপনি যে ব্রাহ্মণবাড়ি মেয়েদের গ্রুপে স্ট্যাটাস লেখেন ওইগুলা উৎসাহমূলক স্ট্যাটাস আমার পড়তে ভালো লাগে। পরে আমি বলছি জি আপু, আমি আসলে জীবনে অনেক স্ট্রাগল করে ফেলছি অল্প বয়স থেকে, 13 বছর বয়স থেকে, তো আমার না মানে এগুলো অটোমেটিক আমি উৎসাহমূলক কথাগুলো বলতে পারি, যে একটা মেয়ে তার কি জানি কয় কর্মজীবন বা লেখাপড়ার জীবন হ্যাঁ কীভাবে আগায় নিয়ে যায়, আপনারা ওই গ্রুপটাতে গেলে আমার স্ট্যাটাসটি পাবেন আশা করি। তো এখানে আমি আমার জীবনে আসলে আমি কি ক্ষতি করার জন্য আমার জন্ম হয় না, এটা আমার বাবাই বলছিলেন যে তোমার ক্ষতি করার জন্য কোনোদিন জন্ম নেই, শুধু আমাকে না আমার প্রত্যেকটা ভাই বোনরে বলছে যে কারো ক্ষতি করার জন্য জন্ম দেয় নাই, আর মানুষের পারলে ভালো করে, না পারলে কেউ রে মানে খারাপ পরামর্শ দিও না, খারাপ যুক্তিও দেয় না। ঠিক আছে, তো যাই হোক জান্নাতের সাথে আমার পরিচয় হচ্ছে আপনার 3 মাসের পরে, জান্নাতের সাথে পরিচয় হওয়ার 3 মাস পরে, জান্নাত আমার আপনি ডাকতাম, আমিও তার আপনি ডাকতাম। 3 মাস হওয়ার পরে কি করছে, আমি বাইক অ্যাক্সিডেন্ট করে ফেলছি। হ্যাঁ কেউ বলছে না আসলে যে আমি বাসমু করে, আমার নাকের মধ্যে এখনো সেলাই আছে। হ্যাঁ আমার খুব মেজর অপারেশন হয়েছে, কোমরের হাড় ভেঙে গেছিল, আমি হাঁটতে পারতাম না। তখন ছিল আপনার করোনার একদম লকডাউন শাটডাউন শো। এখন তো ব্রাহ্মণবাড়ির দিকে তো আর আমার রাখতেছে না, ডিরেক্ট আমরা নিয়ে গেছি স্কোয়ারে, তাও ঈদের দিন অ্যাক্সিডেন্ট করছিলাম রোজা ঈদের সময়। তো প্রাথমিক চিকিৎসার পরে আমার ঢাকা নিয়ে গেছে আর কি হাসপাতালে রাখে নাই। এরপরে ওইখানে আবার আমার বড় বোনের বাসায় ছিল, ওইখানে গিয়ে উঠছি। তারপরে ওই জান্নাতের আব্বু মুতারে আপনার ক্যান্টনমেন্ট যে সেনাবাহিনীর আছে ওইখানে ডেন্টালে আগেই ভর্তি করে রাখছে, তখন কিন্তু জান্নাতের আমার পরিচয় না, কিচ্ছু না, হ্যাঁ কিচ্ছু না। তো ও ওইখানে পড়বে, তো আমারও বলতেছে, পরে আমি আবার বাড়িতে আসছি যে আপু এখন তো আমার ঢাকায় তো করতে হবে, তো কীভাবে আপনি আপনার সম্পর্কের মধ্যে আমাদের তুমি আসছে, তুইও আসছে, সত্যি কথা যেটা। তো 7টা মাস পুরা ও আমার সেবা করছে, হ্যাঁ এবং আমার অপারেশন থিয়েটারের সামনে সে রাত 8টার থেকে রাত 3টা পর্যন্ত সে ছিল, আমার ভাগিনারা নগিয়া দেখে আসছে। তো তার সাথে আমি যখন দেখলাম যে একটা মেয়ে তার এত কষ্ট করে মানে বাবা পড়াইতেছে, আবার আমারও ওইদিকে সেবা যত্ন করতেছে, মা বাবারও বলতেছে যে না পড়ালেখা ঠিক রাখতেছে, আবার আমারও হাসপাতাল দেখতেছে, বা আমি কি করছি যে ওর আসা যাওয়ার জন্য কষ্ট দেখে আমার তো একটা রুমের দরকার, যে আমার তো বাসায় যেতে হবে, আমি তো হাসপাতালে এতটা দিন থাকতে পারবো না। তখন আমি ওরা বলছিলাম যে ওর মেসে নাই তো আমি এসে করি। তো ওইখানে আবার লিফট ছিল না, সিঁড়ি ছিল, যার কারণে আমি লিফটের একটা বাসা নিয়ে ওরে নিয়ে যাই। হ্যাঁ নিয়ে যাওয়ার পর আস্তে আস্তে আমি সুস্থ হয়েছি আলহামদুলিল্লাহ। এরপরে যে মেয়েটা আমার জন্য এত কষ্ট করলো, বা এর মধ্যে আবার আমার একটু হিস্ট্রির প্রবলেম আছে, তো সে আমার জন্য যথেষ্ট করছে সেবা যত্ন, এর জন্য আমি তারে কিন্তু আমার মন থেকে ভালোবাসা বা একটা জিনিস গিফট দেওয়া, হ্যাঁ বা এরকম। এখন যে ওর সাথে বা আমার আপন ছোট বোনের সাথে যে আমার অনেক কাপড় ছবি বা ভালোবাসি, হ্যাঁ বোন তো বইনি, অনেকে আমার গিয়ে কমেন্ট করতেন, তখন ফার্স্ট থেকে কমেন্ট করতো অনেকে যে আপু উনি আপনার কি হয়, পরে আমি বললাম আমার বোন হয়, আমার কলিজা হয়, হ্যাঁ কলিজা হয়। পরে আরেকদিন একজন বলতেছে আপু এত সুন্দর মেয়েটারও কই থেকে নিয়ে আসছেন, পরে আমি বলছি মায়ের পেট থেকে। তো আপনারা আসলে বুঝতে পারতেছেন যে আমি কি বুঝাইছি, ঠিক আছে। তো গেল না এটা যে জান্নাতের আবার আসলে বয়ফ্রেন্ড ছিল, একটার সাথে ব্রেকআপ হয়ে গেছিল, পরে এখনো যার সাথে আছে তার সাথে আছে। হ্যাঁ এটা নিয়ে আমার সাথে অনেক রাগারাগি হয়েছে তার, এক সময় আমি মানে এটা পছন্দ করছি না, কিরকম ভাবে পছন্দ করছি না, যে যদি পছন্দের হয় তাহলে আমারে বললা দিস আমরা নিয়ে বিয়ে দিয়ে আসবো। হ্যাঁ আমি এমনকি ওর আব্বার আবার বললে আসছিলাম যে আপনি হির পছন্দ যে কোনো ফুলা বাইন থাকলে আপনি এমনি পছন্দ করে দিলেন না, যদি আমরা যদি আল্লাহ এমন ক্ষমতা দিত তাহলে তো এলে আমরা ভালো ছেলেই তৈরি করে দিয়ে দিতে পারতাম। মানে ওই ফাতরা ছেলের খপ্পরে করে গেছিল না, যাই হোক ওইটা আবার এটা আমি কিন্তু বলে আসছি জান্নাতের আব্বারে, আমি জান্নাতের আব্বারে হুমকি ধমকি দিয়ে আসছি না, ঠিক আছে। শুধু এটা বলছি যে আপনি ভাববেন না যে জান্নাতের সাথে আমার এরকম কিছু যে ওর লেখাপড়া যাইতেছে গা বা পড়ালেখার ব্যাঘাত ঘটবে, সে আমার উপকার করছে, আমি এই জন্যই তার পাশে আছি।
এটা বলছেন সত্যি কথা যেটা এই যে স্বর্ণ গয়না এটি কেন দিছিলাম, এদিকে আমি আসলে কেন দিছিলাম, অনেকে বলবেন যে সে তো আপনার ইডা না ওইটা না, হ্যাঁ কেন দিছিলাম, তো তার জন্য আমরা নাটক দেখতেছিলাম ল্যাপটপের মধ্যে, আইফোনের রিংটোন বাইজুর ছিল, পরে বলতেছি রিংটোনটা কিন্তু সুন্দর। এরপর আমি কই আমরা একটা আইফোন কিনলে আমরা যে কাপড়ের যে বিজনেসটা আমার ওইখানে ছবি তুললো একটা আইফোনের দরকার। আপনারা মোটামুটি ভালোই জানেন সবাই যে অনলাইনের মধ্যে ছবিতে কিন্তু মানে বিজনেস বাম্পার হয়, যার কারণে আমি ছবির জন্যই এই মোবাইলটা কিনে পরে একটা মোবাইল কিনবো দিকে আবার আমার ওই যে ছোটোরা নেই যে তানে আমার বোন হের লেগেও একটা কিনছি। হ্যাঁ, তো এইভাবে আসলে দেওয়া, আর টাকাটা আমি নষ্ট করে এলাম ওদিকে আমার বড় বোন সহ বলছে যে তুই তো টাকাটা এইভাবে খরচ করে নেবি, তোর তো আবার 8 নাম্বার টুর দিয়ে নষ্ট করে নেবি, তুই কিছু স্বর্ণ কিনালা কিনলে এটা থাকবো এই দুই সম্পদ। হ্যাঁ, আর এমনিতে তো আমার বাবার সম্পদ এইগুলো আসলে। হ্যাঁ, আবার আমারও কর্মক্ষেত্রে কিছু আছে যে ভাবছি মিলে যুদ্ধ চলছে দূরে। তো যাই হোক ডোবার দিলাম। তারপর হচ্ছে জেরিন যে ঢাকার এই মেয়েটা না মানে আমারে মানে অনেক ভালোবাসে। কীভাবে ভালোবাসে? ফেসবুকের থেকে। হ্যাঁ, ফেসবুকের থেকে। তো তারে আসলে আমি সত্যি কথা বলতে তার আমি এখনো পাগলি ডাকি। কেন পাগলি ডাকি? ও যে সমকামী বা কি এগুলো আমি বুঝতাম না। সে আমার খুব কাছে কাছে থাকার চেষ্টা করতো, বা আমার একটা বান্ধবী ফোন দিলে কথা বললে হ্যাঁ এগুলো নিয়ে রাগ করতে হয়। হ্যাঁ, তো অনেক কাজেই তো দেয়, কারণ কেন আমি আসলে কর্মজীবনে অনেক কাজে আছি আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায়। কোনো সময় আমি এটা বলতে যাই না আসলে প্রফেশন, ঠিক আছে, এটা আমার কাছে খারাপ লাগে। কীরকম ধরেন বাইক পার্স, কাপড়ের বিজনেস, ট্রেনিং সেন্টার, থেরাপি সেন্টার, মানে এগুলো আর কি আমি মানে আর কি বলবো। আচ্ছা যাই হোক, এগুলো আর বলার দরকার নাই, আপনারা অবশ্যই বুঝতে পারছেন। বা আমার চলাফেরার থেকে আপনারা অন্য কিছু ভাববেন না আমার, প্লিজ। হ্যাঁ, আমি অনেক কষ্ট করে বড় হয়েছি এবং আমি খুব সৎ কাজই করে আসছি জীবন। হচ্ছে জেরিনের এই সাবজেক্টটা গেল রে হিরে, আমি অনেক সময় মায়ের দূরও করছি, আমার মানে রুমের থেকে বেরও করে দিছি, কারণ তার থেকে আমি একটু বুঝতে পারতাম যে সমকামী মতো মানে এইরকম আর কি, আপনারা যেটা আজকে সমকামিতা বলতেছেন, তখন তার আমি দূর সের করতাম। তো একটা সময় সে চলে গেছে, মানে ঢাকার দিকে এসে পড়তো আমাদের বাড়িতে, এই অবস্থা। তো আমি জানিও না, হুট করে এসে পড়তো, আমার ফ্যামিলির সাক্ষী আছে। তো সে আমাকে এইভাবে বলে নাই যে এটা করো ওইটা করো, হ্যাঁ, কিন্তু ফুসলাইতো। যাই হোক, এটা আমার পছন্দ হইতো না, আমি তারে চার্জারের লট দিয়েও ভারিয়ে দিছি। ই রেকর্ড আছে এখনো, মনে হয় শোলের দাগ আছে, জানি না। তারপর হচ্ছে তানজিনা তান, কিশোরগঞ্জের একটা আপু, ঠিক আছে, এই যে কিশোরগঞ্জের। ও আমাকে মানে হুট করে একদিন আমার ফোন নাম্বারে ফোন দিয়ে ফেলছে, দিয়ে বলতেছে আসসালামু আলাইকুম, এই সে কে আপনি? আমি বলতেছি আপনি কে, আমার এই নাম্বার পাইছেন তো, আপনার পরিচয় দেন। আমি সবসময় বলি পরিচয় দেন। পরে বলতেছে পরিচয় ভেবে দিলে তো বুঝবেন না, আপনার তো আমার ভালো লাগে, হ্যাঁ টিকটকে দেখি এসে। পরে আমি বলি ভালো লাগতেই পারে আপু, আমারে সবার কাছে ভালো লাগে, হ্যাঁ আমারে সব মানুষই ভালোবাসে, এখন আপনি আমার নাম্বার পেয়েছেন কোথায়? পরে বলতেছে নিচে একজন থেকে, আমি আসলে জানি না আমার নাম্বারটা ওরে কোন চক্র থেকে বা কে দিচ্ছে, সত্যি কথা যেটা। সে আমার সাথে দেখা করছে, দেখা করার পরে ওই যে বললাম যে ফুসলাইয়া, হ্যাঁ ছবি টবি এগুলা তুলছে, হ্যান ত্যান এগুলাই আবার এসে পড়ছে একটা রেস্টুরেন্টে দেখা করে। আবারও যখন আমি কিশোরগঞ্জে একটা বিয়েতে যাই, ওর আমি ফোন দিয়েছিলাম, ওর বিয়ে হয়ে গেছিলো। এরপরে এর আগে যখন আবার কিশোরগঞ্জে গেছিলাম, কিশোরগঞ্জে আবার কিন্তু বেশি ট্যুর আছে, কম বেশ সবাই দেখছে কিশোরগঞ্জ, তারপরে চট্টগ্রামের রুটে। তো আসা যে হইতো, সে আমার সাথে দেখা করতো। হ্যাঁ, তো তানজিনের থেকে মূলত আমার মানে সমকামীর যে মানে ক্ষেত্রটা আমি বুঝতে পারছিলাম যে আসলে মেয়ে যে ভালোবাসে বা আই লাভ ইউ বললে যে সম্পর্কটা এইভাবে করতে পারে। হ্যাঁ, তো তার সাথে কিন্তু আমি ওইভাবে মিশতে পারি না যে না তার সাথে আমার সবসময় থাকতেইব বা তার আমার মন দিতেইব, এরকম কিন্তু না। সে আমার বলছিল যে দেখা করতে গিয়ে যে তারকে নাম্বারটা দিছে বা কেন দিছে এগুলোর পর আমার একটা রহস্য লাগছে যে ফিরে আমার তো কোনো শত্রু নাই, তাহলে এইটা তো একটা মেয়ে মানুষ, কিন্তু আমার নাম্বার দিয়ে এইভাবে কেন করছে, এইটা বাদ দিলাম, ঠিক আছে। সে ছিল কিন্তু এখন আসি ব্রাহ্মণবাড়ির মধ্যে, এটি তো বললামই ব্রাহ্মণবাড়ির মধ্যে যে এখন নাও যে বিষয়টা তাবাসুম আসলে কিন্তু আমি জানি না তাবাসুম আমার কথাটা কীরকম ভাবে নিবে। এই যে দেন আমি কিন্তু লেখা রাখছি, তাবাসুম কিন্তু আসলে সমকামী, সত্যিকার অর্থে। কারণ কেন, তাবাসুম যখন আমার বাইক সেন্টারের বয়স আজকের থেকে 6 বছর, আদৌ ব্রাহ্মণবাড়ির কোনো মেয়ে বলতে পারবে না যে মিলিয়াপু কোনো মেয়ের মানে জন শিখায় মিলিয়াপু কোনো মেয়ের পিছে বৈশা গেছে বা হাত ধরছে বা ইশারা দিছে।
হ্যাঁ আমি একজন উস্তাদের মতোই ব্যবহার করছি। তখন তাবাসুম না মানে পর্দা করে তো চোখ কিরকম থাকতো এইভাবে তাকাই থাকতো। তখন আমি বলতাম, একদিন ফোন দিছি, আমি বলছি আমি তো তোমার উস্তাদ, তুমি তো আমার স্টুডেন্ট, আমার মনে হয়েছে আজকে তোমার ফোন দিয়ে আমি বলতে যে তুমি এরকম ভাবে তাকাই থাকো কেন, কি দেখো বা কি আসো বিষয়, আমার দেখলে তোমরা কান্নাকানি করো কেন, আমার কি খারাপ দেখা যায় বা আমি কিছু বলছি বা মনে কষ্ট আছে, রাগারাগি তো করি, ধমকায় হ্যাঁ অনেক সময় মেয়েরা গায়ে হাতও তুলে ফেলি মাঠের মধ্যে রাগে। তো বলতেছে যে না আসলে তুমি অনেক চালাক, তুমি আমার চোখের ভাষা বুঝা বলছো। আমি কই না অনেক যে চালাক এটা না, তবে আমি মনে করতেছি তুমি আমার কিছু বলবা টলবা আমারও বলো, মাঠে তো অনেক মানুষ তাই আমার বলো। পরে বলতেছে না কিছু বলার নাই, আসলে ভাল লাগে আর কি। পরে আমি বলছো আচ্ছা, কারণ তাবাসুমে আমাকে রেজিস্ট্রেশনের টাকাটা দেওয়ার জন্য তার বাসায় ডাইকা নিয়েছিল, আর আমার সাথে আমার ভাগিনা ছিল তাসদিদ। ওই ছবিটা আমার কাছে এখনো আছে, হেফাজতে আছে। আমার আসলে নিজের ইজ্জতটা যেমন আর একটা মেয়ের ইজ্জত এরকম। তো ওই সময় তাবাসুমে মানে 6,000 টাকা দিব, তো আমার সাথে একটা ছবি তুলছে, তুলে বলতেছে আপনি অনেক সুন্দর উস্তাদ, কারণ প্রথমে ওইখানে দেখছিল, এরপর তো মাঠে আসছে। এইভাবে যখন সে আমার এরকম বলছে যে আমার ভালোবাসে বা আমার কাছে আমার দেখা করতে আসে বা ফুলের তোড়া নিয়ে আসে, আমার কাছে আসতে চায়, তখন আমি তারে বলছি যে শোনো তুমি তো বিবাহিত, তোমার সংসার আছে, এবং তুমি কারে বেশি ভালোবাসো সংসারের থেকে। পরে বলছে জাকুয়ান রে ভালোবাসে। আমি জাকুয়ানকে আমার ছেলে। পরে বলছে তাহলে ছেলের কথাটা চিন্তা করো, হ্যাঁ সংসার কথাটা চিন্তা করো। আর তোমরা তো মানে হুজুর তোমার জামাই না, এর জামাইরে তখন আমি দেখছিলাম না, চিনিও না ওইভাবে। পরে আবার এটাও বলছে যে হুজুর তাহলে তুমি কিভাবে বাইক শিখবা, এটা কি উনি মাইনা নেবো কিনা। কইছে আপু আমার হাজবেন্ডই চাইতেছে আমি বাইক শিখতে। পরে আমি কই আচ্ছা তাহলে তো আর কোনো কথা নাই, ঠিক আছে শিখাবো, যেহেতু জামাইয়ের মানে পারমিশন আছে, সে হুজুর হোক আর গুজুরই হোক, জামাইয়ের পারমিশন আছে একটা বিবাহিত মেয়ের এনা। তো তাবাসুমের জন্য এটা ইয়া করছি। পরে তাবাসুমে আমার সাথে বন্ধুত্ব সম্পর্কটা করছে। তাবাসুম আমার সাথে এরকম বন্ধুত্বটা সম্পর্কটা করছে, তবে এরকম না যে ওই যে একটা সমকামিতার সম্পর্কটা ধরে রাখে না, যে সমকামিতা যে হাতাহাতি এরকম কিছু, ওইটা কিন্তু আমি বলতে পারতেছি না। হ্যাঁ কারণ কেন ও আবার ওই রিধি নামের একটা মেয়ে তার সাথে তখন ছিল সমকামিতায়, সমকামিতা অ্যাড ছিল, আর আমাকে ভালোবাসতো। আমি বুঝছি এখন আপনারা যে কেন বলছেন যে আমার গেট আপটা মানে আমার চুলটা আসলে বিশেষ করে এই ঝামেলাটা, কারণ আমি এটাই বুঝতে পারছি। আমার চুল কাটছিলাম আসলে লেডি বেকারদের উপরে একটা ইয়া এসে পড়ছিল, যে মেয়েদের উপরে যে অনেক ধর্ষণ হইতেছে, তখন আমি ভাবছি যে চুলটা কাটে, এটাই মূল উদ্দেশ্য ছিল। হ্যাঁ তারপর আমার ভাইও একটা বিয়ে এরিয়া নিয়ে আসছিল, যার কারণে আমি ভাবছি যে চুলটা কেটে হবে, এই জন্য কেটে হচ্ছিলাম। যাই হোক আজকে সিক্রেটটা বললাম। তো ওই রিদিরে কিন্তু আমি চিনতাম না, সত্যি আমি চিনি না। ওর বাসা ওই যে এখানে দাঁতিয়ারার এখানে ফয়সাল টাওয়ারের পরে রিদির বাসা। রিদির সাথে তাবাসুমের সমকামী সম্পর্ক 100% ছিল, এবং এরা কিন্তু মাদকাসক্তও ছিল। ঠিক আছে, কিভাবে বুঝছি তাবাসুম রিদির সাথে রিলেশন আছে, এটা তো আমার দেওয়ার দরকার না। আমার স্টুডেন্ট মাঠে আসলে আমি এত প্রশ্ন করি না, এত কিছু বলিও না। পরে আমি দেখছি যে না, তাবাসুম আস্তে আস্তে মানে বুঝতে পারছে যে আমি যে বিষয়টা নিতে আসি না, ওরা বারবার ফ্যামিলির দিকে অবগত করতেছি, এবং আমি বলছি আমি তোমার উস্তাদ আর তুমি আমার স্টুডেন্ট, কথাটা মনে রাখবা, মনে রেখে মাঠে আসবা, ঠিক আছে। পরে চলে গেছে, আমার সাথে আর বন্ধুত্বের কোনো ইয়া নাই। তাবাসুমে একদিন আমরা যখন শেখ হাসিনার ওইখানে 16 ডিসেম্বরের দিন আমরা মানে যে স্টুডেন্ট আছে আমার, এরা নিয়ে একটা কেক না খাবারের একটা আইটেম করছিলাম, যে সুন্দর পরিবেশে বসার লাগে আর কি, যে পানির সাইডে। তখন তাবাসুম আমার বলতেছে যে আপু আমার একটা বোন আছে, আমার কাজিন, ও আসতে চাইতেছে আপনাদের অনুষ্ঠানে, আসতে পারবে কিনা। আমি বলছি হ্যাঁ আসতে পারবে, ও তো মেয়ে মানুষ, আসুক না, এনে তো আর পুরুষ মানুষ নাই, আর তোমরা তো পর্দা করো, নিয়ে আসো। পরে নিয়ে গেছে সুমাইয়া, ওইখানে ফার্স্ট আমার এনে একটা চুম্মা দিছিল। আপনারা সুমাইয়ারে বললে সুমাইয়া অবশ্যই বলবে, হ্যাঁ। তবে সুমাইয়া যে আমার চুম্মাটা দিছিল বা এইগুলা আমার মনে হয় যে ওই যে সঙ্গী গুণে লো জলে বাসে বা সঙ্গী গুণে এরকম হয়েছে, এরকম। তো আমার তো অনেক মেয়েরাই চুমা দে, তো যে আমি দেই না, আমি তো দিই শুধু বইনের। আমার অনেক যে বার্থডে প্রোগ্রামে চুমা দিছে না দিছে, এটা আমার কাছে নর্মাল লাগছে। হ্যাঁ এটা কিন্তু আমার কাছে আসলে নর্মাল লাগছে। তো ওই যে তাবাসুমের সাথে যে সুমাইয়া কথা বলতো যে উস্তাদরে ভাল লাগে, উস্তাদি নেই না, আর সুমাইয়া যে আমার 2 বছর আগে
ওই যে এনে কলেজ পড়া যে ঐশী আছে, ঐশী আনোয়ার দেয়াইছিল যে আমার একটা বান্ধবী আছে, দেওয়াস না এইরকম, মানে আমার চলাফেরাটা দেখাইতেছে বাইক টিক চালা। তো আর নাকি সুমাইয়া মানে আমার দিকে ক্রাশ খেয়েছে, কিন্তু আমি জানতাম না। সুমাইয়া আমারে বলছে পরে, সম্পর্কে যাওয়ার পরে বলছে। পরে সুমাইয়া বলছে যে উস্তাদ কিন্তু এগুলা পছন্দ করে না। এগুলা কিন্তু উস্তাদ পছন্দ করে না, তুই উস্তাদের সাথে এরকম কিচ্ছু করিস না। আর আমার যখন পরিচয় করেছে আমি শুধু বইনি। আমার বার্থডেতে আসছিল 24 ডিসেম্বরে, আমার কাছে শুধু বই নই। আমারে তো মানে ভাবটা এইভাবে দিতে পারছি না কেন। আমার বার্থডে অনুষ্ঠানের মধ্যে অনেক মানুষ ছিল, সবাই আমি সমানভাবে সবাই রিসিভ করছি মেহমানের। তো স্পেশালভাবে এরকম ভাবছি না যে সে আমার স্পেশাল, তার কাছে বসে থাকতে হবে। তখন কিন্তু আমার সাথে সুমাইয়ের কোনো সমগামিতা নেই। কিভাবে জড়ছে এরা দুই বোনই জানে আসলে কিভাবে আমার এইভাবে ইয়াতে করলো। সুমাই একদিন আমার অনেক ফোন আর রায় না, আমি আপনি করে বলি ওই যে অনুষ্ঠানে আমরা সবাই খাবার খাইলাম, ছবিগুলো দিতাম তো আমার আইফোন, তো আমি বলতেছি আপু হোয়াটসঅ্যাপে যদি ছবিগুলো দিই ক্লিয়ার আসবে। পরে আমার বলতেছে আচ্ছা ঠিক আছে, নাম্বারটা দিছি। এই নাম্বারটা কিন্তু আমি সুমাইয়ের সাথে ফ্রেম করা লাগে নিচ্ছি না, ওই যে ছবিগুলো দেওয়ার জন্য। তো সুমাই আমার ফোনের মধ্যে মাঝে মধ্যে দুই বোন একসাথে বসে আমার ফোন দেয়, আপু কেমন আছেন, ভালো আছেন, নিয়ে এসে কোথায় আছেন এসে। তো আমি ওরা এখে দেয়। আবার তাবা সুমরে বলে আচ্ছা শুনো না, তোমার বোন যে ছোটরা ছোট বোনটা নাম জানি কি, সুমাইয়া আমি ও তো আমার ফোন দিছে, ভালো করে জিজ্ঞাসা করছে। কিন্তু এরা দুই বোন যে একসাথে বসে আমার ফোন দিত আমি জানতাম না। আমি আবার সাথে সাথে তাবাসুমরে জানাইতাম যে ও তো আমার ফোন দিছিল, কারণ যেহেতু তাবাসুমের মাধ্যমে আমার সাথে পরিচয়। এখন পরিচয় হইলে তো আর খারাপ হয়ে যায় না, তো খারাপ যে হয় না। তাবাসুম কি করছে, তাবাসুম, রিদি, সুমাইয়া আর হচ্ছে সাবিহা, এরার ওই যে বাসাটা যে দাঁতিয়ারা যে রিদির বাসাটা ওইখানে এরা বসা। তো আমার বলতেছে সুমাইয়া যে আমি ওইখানে একটু যাইতাম আর কি। পরে আমি গেছি পরে গিয়ে দিই এরার মানে রুমের মধ্যে গন্ধ লাগতেছে। পরে আমি কিতা তোমরা না আড্ডা দিবা, হ্যাঁ তোমরা এরকম কি হইতেছে। পরে রিদি কি করছে, এমন খান্ডের সিপার থেকে একটা বোতল বাইর করছে। বোতলটা বাইর করার আগে এরা ইশারা মশার করতেছে। আমি তোমরা কিতা করছো, কি ভাবতেছো? পরে তাবাসুম ভাবতেছে উস্তাদ তো রাগে রেগে যাবো। পরে উস্তাদ একটা জিনিস আমি কি আমরা তো ড্রিঙ্কস করছিলাম, আপনি আইতা সুন্দিকে আইতা লুবাইল ইসলাম এর লাগে রুমের ভিতরে স্মেলটা রয়েছে। পরে আমি ড্রিঙ্কস করবা বালা কথা, তে তোমরা যে পর্দা করস, তোরা ইডি কেমনে করস। আবার এরাও যে রাতে যে ঘুরে সুমাইয়ের নিয়ে তাবাসুম, আমি অনেকবার রিক্সাওয়ালা যদি এখন থাকতো বলতে পারতো, আমি বলছি তোরা বুরকাটা খুললা রাত 12টা না 3টা বাজলো ঘুরিস। আর তে তো আমি বালাছি এরকম বলছি যে আমার গেটাবে মানুষ করবে দূর যা, এটা বালা না, এটা রাত ঘুরতেই পারে। কিন্তু তোমরা কেন পর্দার অবমাননা করতেছো, এটা আমি বলছি। তাবাসুমরা বলছি, সুমাইয়েরও বলছি, রিক্সাওয়ালার সামনে বলছি। পরে তাবাসুম আমার কিছু উস্তাদ অপমান করলাম তা রিক্সাওয়ালার সামনে। আমি বলছি না যেটা সত্যি। যাই হোক, এরপরে রিদির জামাই বুঝি বিদেশ থেকে দেশে আসছে। আমি কিন্তু আসলে শর্টকাটে কইতে পারতাম, আমি যুদ্ধ জানি এতটুকু। এরা সম্পর্কে আমার আর কোনো আইডিয়া নাই যে কি হইতাছে এর ভিতরে। তারপরে রিদির জামাই আসার পরে রিদির জামাই আইসা পড়ছে। তাবাসুম কি করছে, ওদ্রিজা নামের একটা মেয়ে নাকি বিদেশ থেকে আসছে। হুট করে সময় আমার বলতেছে যে আমার একটা নতুন বান্ধবী হয়েছে আজকে। আমি তো ভালো কথা, বান্ধবী হয়েছে। উনি বিদেশ থেকে আসছে, সৌদি আরব থাকে, বা ব্রাহ্মণবাড়ির কিছু চিনে না। আমি কোন আর বাড়ি কিতা সৌদি আরব না কিতা ব্রাহ্মণবাড়ির কিছু চিনে না, আবার তোমার সাথে বন্ধুত্ব মানে কি? পরে কয় হ্যাঁ বন্ধুত্ব। একদিন কি করছে, আমি কয় আচ্ছা তোমার নতুন বান্ধবীর মেসেঞ্জারটা যাওছেন, আমি ভিডিও কল দিয়ে স্ক্রিন শেয়ার দিতে বলছি। পরে সময় কি করছে, মেসেজটা দইরা ডিলেট দিলাইছে। পরে আমার খটকা লাগছে, যারে তুমি বান্ধবী করছো কথা কইবা, এরকম ভাবে ডিলিট করার কি আছে? বান্ধবী বান্ধবের সাথে কি কথা কইতে পারে? তো অন্য কিন্তু আমি এইভাবে ইয়াতে জোরছিলাম না। যাই হোক, এখন সুমাইয়া হচ্ছে তাবাসুম, ওদ্রিজা আর রিদির শিকার, আমি এটাই বলবো। এর পরে গিয়া সুমাইয়া আমার সাথে ওই যে সমকামিতে জড়িত হয়েছে। হ্যাঁ, জড়িত হইয়া পরে একটা সময় কি করছে, তার যে বিয়া হওয়ার আগেও আমি তারা অনেক বুঝাই ফেলছি, বা আমি বলছি এর আগেও বলে আসছি, সবসময় বলে আসছি সবসময় যে আমি কিন্তু মেয়ে মানুষ, আমার কিন্তু যত কথাই বলো যে ভালোবাসা বলো আর একটা মানুষ বলো, আমি কিন্তু একটা দিকে অক্ষম, এটা কিন্তু বুঝাইছি বলছি। পরে আবার বয়সের কথাটা সবার আগে বলছি, আবার বলছি যে তুমি ছোট বোন, তুমি এরকম কেন? তাবাসুমরে ডাইকে নিয়ে আবার অবকাশের সামনে বৈশা পর্যন্ত বলছি যে দেখো
তাবাসুম সুমাইয়ের আমি যথেষ্ট বুঝাইছি, তুমি তারা বুঝের ভিতরে নিয়ে আসো। সে এটা ভুল করতেছে এবং তুমি সহ যে আমার এইভাবে বলো যে ও যে ভালোবাসে এই করে সেই করে, এখন তো আমি ফিরে যাইতেছি এক ফান্দাতে। এর ভিতরে যদি 3-4 জন থাকে তাহলে এখানে আমি আর কিভাবে শাসন করি এই জায়গাটা থেকে আসতে পারি বলো? তো এটাই হয়েছে। আর যে এটা তো বললাম যে নামের ইয়েটা যে বললেন আমার এটা, হ্যাঁ এই চক্রের মধ্যে আমি শিকার হয়েছি। উপরের যে 1 নম্বর শর্তটা। 2 নম্বর হচ্ছে নারীত্ব বরণ করে ছেলেদের লেবাস কালচার থেকে ফিরে এসে তোবার মধ্যে সঠিক পথে আসতে হবে। হ্যাঁ ইনশাল্লাহ। কারণ কেন, তোবা করা তো আসলে খারাপ কিছু না। আমরা তো কদমে কদমে তোবা কাটি, কদমে কদমে আল্লাহর কাছে মানে নিজের জন্য এবং মানুষের জন্য দোয়া চাই। হ্যাঁ কদমে কদমে জিকির করা আমাদের উচিত, আমরা করি। আবার আমি আগে আসলে সবসময় নামাজ পড়তাম, এখন শতান হয়ে গেছি। হ্যাঁ এলাকে অতটা পড়তে পারি না, সারাদিনে অনেক সময় জায়গা দিন নামাজেরই খবর থাকে না, এইরকম হয়ে গেছি আর কি। আল্লাহ আমার মাফ করুক। আমি আসলে এই মাফগুলো আল্লাহর কাছে চাইতে চাই, হ্যাঁ বান্দার কাছে না। কারণ বান্দার আমার রাস্তা দেখাই দিবে, এদের জন্য আমি ধন্যবাদ দিব। কিন্তু আমাকে মানে যে আল্লাহ সন্তুষ্ট করে নিব, সন্তুষ্টি অর্জন করার দরকার হচ্ছে আল্লাহ। আমি আল্লাহর কাছে তোবা করবো, আল্লাহর কাছে মাফ চাইব, ঠিক আছে? তো এই হচ্ছে আমি যেভাবে জড়ছি, হ্যাঁ ইনশাল্লাহ আমি যথাযথ চেষ্টা করবো যে আমরা এই কয়েক বছর আগের, এই যে 3-4 বছর আগের জীবনটাতে আমি আবার ফিরে যাইতেছি। হ্যাঁ ইনশাল্লাহ সবাই দোয়া করবেন। এটা আমি আসলে ভুলই করছি, কিন্তু আমি যে ভুলটা করছি, আমি কিন্তু ওই সময় এই ভুলটা ভাবছি না যে আমার দেখে যে মেয়েরা এই যাবো সেই হয়ে যাবো। আল্লাহর কসম আমি এটা ভাবছি না, আল্লাহর সাক্ষী সত্যি আমি এটা ভাবছি না যে আমার চুল কাটার পরে যে আমি এইভাবে মানে মেয়েদের এই চক্রান্ত আমি ফাইসা যাবো। ফাইসা জামুগা। কিন্তু ওই যে আব্বু যে আমার মেয়ে ডেকে আমার বাবার ইয়ে দেহা এসে আমার মেয়ে বানাইলো, তো আমি ওনার কথা মতো আসলে সব করছি, ওনার পাশে থাকছি। তো আমি আবার এরকমও বলছি যে আব্বু আপনি গিয়ে ফার্নিচারটি কিনালাম, ফলে আমার নিয়েন না। কারণ আমার নিতে গেলে তো ওই যে আমি বাইরে এসে পড়ছি, আমার ফোন দিয়েছি, দেওয়া বলতেছে মিলি তুমি কয়ে আসো মা। পরে আমি বলছি আব্বু আমি ইয়াতে আছি খয়ে আসার দিকটা একটা কাজে আসছি। পরে কয় তোমার তো একটু, তোমার কি সাথে বাইক আছে? আমি খুঁজি পরে একটু আসতে হইব, ফার্নিচার দেখতেছি। আমি আপনি দেন ফার্নিচার, আমি আসতেছি কাজটা শেষ করে। তো এর আগে যে সময়ের সাথে আমার সমগামী সম্পর্কটা, কি সম্পর্কটা বা অফারটা সময় কিন্তু আমার করাইছে। হ্যাঁ সময় করাইছে। ই বইখানা আমার কিন্তু আপনার এনজয় ইউর লাইফ, নবী চরিত্রের আলোকে জীবন উপভোগ করুন, এই বইখানা কিন্তু আমার সময়ের আব্বা দিছে। আমি ওনার অনেক রেসপেক্ট করছি। আসলে কি কারণে জানেন, আমি সুমাইয়ের বলছি যে তোরা দ্বারা দিয়ে বন্ধুত্ব করলাম, তোরা আমার কইলে বন্ধুত্ব থাকতাম, হ্যাঁ বা একটা ফ্রেন্ডশিপ থাকতো, এজ এ ফ্রেন্ডশিপ। এখন এইসব তো আমার এক মতো যা হই নাই, আমি ফিচ্ছি নাই, শুধু বইনটাই হনটাই। কিন্তু কেমনে জানি আমি এর ভিতরে মানে কাবু করে ফেলছে আসলে আমার, বুঝছেন? তো তখন বলতাম যে তোরা সুমাইয়া তুমি আমার কিছু হাদিস শোনাও না, তুমি তো মানে ইসলামিক, তুমি তো পর্দা করো, তোমার থেকে তো আমার শিক্ষা উচিত। হ্যাঁ সুমাইয়া অবশ্য আমার লাইফটা দেখতেছে, আমি একটা কথা মিথ্যা বলতেছি না। হ্যাঁ আবার এটাও বলছি যে তুমি যে তাবাসুমের সাথে এইভাবে ড্যাং ড্যাং করো, এটা তো মানে ঠিক না। যেখানে এক জায়গাত গন্তব্য যাবা, এক জায়গাতে যাবা, গিয়ে এই জায়গাতে আবার এই জায়গাত ঘুরো, সারা শহর দিয়ে তোমরা দিছি না। আমি দোতলা চিনি না, সেই শৈশব কাল আমার এখান থেকে যাইতেছে শহর থেকে। তো যাই হোক এরা পর্দা করে অলিগলি সব চিনি, এগুলা চিনাইছি তাবাসুমে। আর আরেকদিন তাবাসুমের জন্য ওরে আখরা নিয়ে গেছে শুনছি, তখন আমি আখরা কেন তাবাসুমের হাজবেন্ডের বাড়ি, আবার তাবাসুমের হাজবেন্ডের বাড়িতে আমার একদিন নিছিল। তাবাসুম যে বাইক দিয়ে যাইলে তাড়াতাড়ি হইব, ওর একটা টাকার ইস্যু আছিল শ্বশুরবাড়ির সাথে, আমি নিয়ে গেছিলাম। কিন্তু আমি এখন চিনি না আবার কোন দিকে বাসা না। তো যাই হোক এটা আমি সম্পূর্ণই বলবো যে তাবাসুমের না করার পরেও তাবাসুমের আর হৃদয়ের সম্পর্ক দীক্ষা তো আসলে যেহেতু সময় কাছাকাছি থাকে, অবশ্যই তার ভিতরে এরকম আসতেই পারে। হ্যাঁ যেহেতু আমিও দেন না কিরকমের থেকে কিরকম ভাবে জড়াই গেছি এরকম ইয়াগুলাতে। হ্যাঁ জান্নাতের সাথে যে থাকছে, মানে আমার কইলজাটাকে টেরে দালাইতে মনে হচ্ছে, বুঝছেন? মানে হেরে স্যার আমি এক নজর অন্য দিকটা তাকাইতে পারছি না, এক নজর যেমন ভালো থাকতে পারছি না এমন লাগছে। কারণ কেন, আমি তো কোমরের হাড় ভাঙা, আমি তো উঠতে পারি না, বসতে পারি না, আবার শুইলে নাকের দিকে এরিয়া, মানে এরকম অবস্থা। তো যখন সুস্থ হয়েছি তখন কি মানুষটার আমি বলবো যে মানে সে
আমার থেকে জায়গা বা তার আমি ওনার উপকার করতাম না একটা, বা মানে হ্যান ত্যান তো আর করতে পারতাম না। তো আসলে জান্নাতের মূলত হচ্ছে, জান্নাতের সম্পর্কটা নিয়ে অনেকেই করবো যে সমকামিতা 100%, 100%, ঠিক না? জান্নাতের নেমে যে বাসাটায় থাকতাম, আমার ফ্যামিলি সবসময় আমার ফ্যামিলির আসা যাওয়া ছিল, এবং তারও ফ্যামিলির আসা যাওয়া ছিল, সবসময় ছিল। এবং তার মানে যে ছোট ভাই যে হ্যাঁ পর্যন্ত গিয়ে আসছে, বেড়ায় আসছে। আমার আমার বাদে আমার আরো ফার্স্ট বোন আছে, আমার ফার্স্ট বোন পর্যন্ত গিয়ে আসছে, আমার ভাই গিয়েছে, বড় ভাই, আমার ভাবি গিয়ে আসছে। ফ্যামিলির আসা যাওয়া কন্টিনিউ ছিল, ঠিক আছে? তো আমি আবার আমার ফ্যামিলির এটাও বলছি, হ্যাঁ। আবার আমার আম্মা আমারে জান্নাতের যে সেবা বা খেদমত আমার প্রতি দেখছে, যে মা গো তুমি তো আমার মেয়েটার সাথে এইভাবে ছিলা, সুস্থ আল্লাহর রহমতে বাড়িতে আসছে। আমার আব্বা আবার জান্নাতরে 1000 টাকা দিছিল বকশিস হিসাবে, হ্যাঁ, যে আমার মেয়েরা যে তুমি সেবা করছিল না। তো আসলে আমরা এইভাবেই সম্পর্কটা আসছিল। আর আদারওয়াইজ আরো পার্সোনাল যে বয়ফ্রেন্ড, এগুলো নিয়ে আমি আসলে বলতে চাই না, যদুর বলছি তো বলছি। তারপর আছে 3 নাম্বারটা দিচ্ছেন, সমকামী চক্রের সাথে জড়িত তাদের কিছু এভিডেন্স আমাদের দেবে। মানে আমি তো বললাম এত বিস্তারিত, এটা তো বলছি আমি। তো আর একটা কথা বলি একটু, তাবাসুম আর ওই সিমি আমার স্টুডেন্ট। তো তাবাসুম আর সিমি মানে মোটু পাতলুর একটা সম্পর্ক করছে। তাবাসুম একটু মোটা, সিমি একটু চিকন। তো মোটু পাতলু গলায় হাত তো মাঠে আসলো, এটা আমার অন্য স্টুডেন্টরা নিচ্ছুকে দেখা। আবার এরা নিজেই দেখছে। আমি বলছি যে তোমরা কিন্তু এইভাবে বন্ধুত্ব যে যে গলায় হাঁটতেছো, অন্য স্টুডেন্টরা ভাববো না যে আমি এদেরকে ভালো শিখাইতেছি, তোমরা শিখাইতেছি না, বা তোমার শিখাইতেছি তোমার শিখাই না। আর তোমাদের যদি কোনো ইস্যুতে কোনো প্রবলেম হয়, তাহলে কিন্তু এটা মাঠের দায়িত্ব না। কিরকম ইস্যু? ওই যে সিমির একটা মানে পার্সোনাল লাইফ নিয়ে তাবাসুমের মা বাবার সিমির মা বাবা আবার তাবাসুমের মেয়ে ডাকছে, পরে নিয়ে গেছে যে ওর ওই সমস্যাটা সাফার করে। আবার তাবাসুমের হাজবেন্ডও গেছে সিমিয়ার বাসার, যার কারণে আমি এটা বললে রাখছিলাম, ঠিক আছে? আচ্ছা, আপনারা কে লেখছে এটা? হাজির সাহেব, এইভাবে কিন্তু কিছু বললেন না প্লিজ। আপনারা আমার এইভাবে দেখছেন না দেখি এটা বলতেছেন, কিন্তু আপনারা আমার আইডি গেলে আপনারা যারা আছে আর হয়ে যান, আমি আর আইডি বলতামই না। আমার এই পেজের কিন্তু আগে সবই ছিল, একটা সময় পেজের সমস্যা হয়েছে দেখে সব আবার ডিলেট দিয়ে আবার নতুন করে ছাড়তেছে। যাই হোক, সব কিছু ছেড়ে সে পারিবারিক ও সামাজিক শৃঙ্খলায় চলার নিশ্চিত দিতে হবে। সবকিছু ছেড়ে, সবকিছু বলতে সবকিছু কি ছেড়ে, মানে সবকিছু ছেড়ে কি ছাড়ার? সমকামিতা কিন্তু আমার কিছু না, সত্যি আল্লাহর কসম। আমি বাইক আমার একটা আবেগের জিনিস। যদি আপনার আমার এই ইসলামের করতে গিয়া, হ্যাঁ, আমার এই আবেগের জায়গাটাতে হাত দেন, তাহলে আমার আসলে কিছু বলার না। আমি যে ইসলামের অমান্য করি বা করি, এটা কোনোদিন কেউই বলতে পারতো না। হ্যাঁ, আমার আব্বু কিন্তু আপনার মতো আলেম না, বা আপনার মতো এরকম মুফতিও না। আমার আব্বু কিন্তু ইসলামিক ধার্মিক একজন মানুষ, ঠিক আছে? আমরা ইসলাম যথেষ্ট সম্মান করি, কিন্তু আমার ওই যে বাইকের জায়গাটা, প্লিজ আমার এই আবেগে যদি আপনারা নিষেধ দেন, তাহলে আমি আসলে মানে আত্মহত্যা মহাপাপ, কিন্তু এটা আমার একটা আবেগের জিনিস। আমার লাইফে এমন কিছু নাই, হ্যাঁ, যে আমি মানে ওইভাবে ধৈর্য রাখার মতো। এই বাইকটা আমার খুব মানে পছন্দের একটা জায়গা, আমার একটা আবেগ। হ্যাঁ, আমি 2008 সাল থেকে বাইক চালাই, এত বছর বাইক চালাই। যদি বলেন যে সব কিছু ছেড়ে এটার মধ্যে বাইক অ্যাড করেন, তাহলে কিন্তু হবে না, ঠিক আছে? এটা বললে কিন্তু সত্যি আমি মানে কি মরণের একটা প্রতিবাচ্চা নিতে হবে, কারণ আমি বাইকটা ছাড়া আসলে থাকতে পারবো না। আর এছাড়া আমি আগে যেরকম ছিলাম, আগে কিন্তু আমি বাইক ট্যুর দিচ্ছি, চুল অনেক লম্বা ছিল আমার, আমি ওইভাবেই থাকবো, ঠিক আছে? আমি এই যে বাইকে ট্যুরে গেছি আমার ওয়েস্টার্ন পরা, কারণ এটা আমার সেফটির জন্য। এখন আপনারা যদি বলেন যে বাইক ছেড়ে দিতে হবে, তাহলে কিন্তু হবে না। আমি মাপ চাই আপনার কাছে, যেটা আমি পারবো না। আমার আবেগটার জায়গাটাতে আঘাত দিবেন না। আর অনেকে কমেন্টে যে বলছেন যে বিয়ে শাদী, আসলে এটা আল্লাহর কাছে। তবে আমার একদম ইচ্ছা নাই বিয়ে করার, ঠিক আছে? একদম ইচ্ছা নাই। মানব দেহের উপর আমার কোনো ইন্টারেস্টিং নাই। আমার ইন্টারেস্টিং হচ্ছে, আমার আবেগ হচ্ছে, আমার সব ইমোশন হচ্ছে বাইক। হ্যাঁ, বাইকের ব্যাপারে আমার আঘাত দিবেন না কেউ, অন্তত পক্ষে আমি আপনার কাছে চায়া নিতেছি, আমার বাইক দিয়ে আঘাত দিবেন না।
হ্যাঁ, এই চারটেই ছিল আপনাদের মানে যে শর্তে আমি বলছি, বাকিটা আপনাদের আজকেও সুমাইয়ারে বলবেন, আপনারা একটু কষ্ট করে সুমাইয়ারে বলবেন যে আমাকে তার শাশুড়ির নাম্বার, তার হাজবেন্ডের নাম্বার বা তার উমুক তুমুক মানে কোনো নাম্বার দিয়ে যেন সুমাই আমার নক না দেয়। আর ব্রাহ্মণবাড়িয়ার কোনো মেয়ে বলেন ছেলে বলেন, আমি তো সবার আসলে দেখলাম যে আমার উপরে এইভাবে যে এরা ইয়াটা করছে, যে বিয়েটা মেয়ে মেয়ে বলে চালাই দিছে, ওইটাই কিন্তু আমি যাদেরকে ভাই বোন বলতাম মানে এরাই গিয়ে আবার এটা লিখতেছে। আসলে লিখবেই, কারণ কেন জানেন, সুমাইর আব্বু আমার বলছে যে তুমি কি নাম কইছো আমার স্ট্যাটাস যে লেখছো বা সুমাইয়ের নাম লিখছো। আমি ওনার বারবার বলছি যে আব্বু সত্যি আমি লিখি নাই এরকম কিছু, আমি কেউ বুঝতেই দিই নাই যে আপনার মেয়ের যে ওই যে সুমাইয়ের যে বিয়ে। তো দেখেন সুমাইয়ের যে বিয়ে যেতেছে, ওরা বুঝায় সুজাই তো এতটুকু আনছে। হ্যাঁ, তা ও যাইতেছে বা রাজি। একটা মেয়ে যদি সমকামীতে ছাইরা বিয়েতে রাজি হয়ে যাইতে পারে, হ্যাঁ, তাহলে আমি ওই মেয়েটার সাধুবাদ জানি, ঠিক আছে। কিন্তু তাবাসুম, তারপর উদ্রিজা আর হৃদি, হ্যাঁ, এরা জামাই রেখা যদি কোনো মেয়ের সাথে এভাবে সমকামিতা করে, ওইটারে আমি আসলে কি বলবো, এটাই তো হইল না। জামাইরে কি আবার বয়ফ্রেন্ড কি আর তো বলে সমগামী সম্পর্ক। হ্যাঁ, তো এটা আমি কোনোদিনও সাপোর্ট করছিলাম না, করবো না। আমি একটা চক্রে পড়ে গেছিলাম আসলে। হ্যাঁ, তো সুমাইয়ের আব্বা যে আমার মেয়ে ডাকলো, উনি যে আমার বললো যে আমি ব্যাপারটা দেখবো, আগে সুমাইয়ের বিদায় দেওয়ালো, বিয়েটা শেষ হোক। বিয়েটা শেষ হইলো, হ্যাঁ, বউ বাত হইলো, সবই হইলো, কিন্তু উনি এখন পর্যন্ত যে বললো না যে না আমার মেয়ের বিয়েটা মেয়ে মেয়ে দেই নাই, এটা তো উনি একবারও বলে নাই, ঠিক আছে। উনি বলতে শিখারও না, কিন্তু ওই যে কেন শিখার না, কেন ইয়া করতেছে না, যাই হোক তা বাদ। আমি শুধু আমার যে চক্র চাইছিলেন সমগামীর, এটা আমি কইছি। আর এছাড়া আমার স্কুল ফ্রেন্ড যারা আছে, ইডি সে আর অনেক সময় মনও নাই, এনে আমার দেখলে অনেক ফ্রেন্ডারে কয় বা আমিও এর কই যে মই তোর দিছি না জানা। তো আসলে এদের সাথে আমার ক্লাসমেটের সাথে আর বুঝেনি যে হাই হেলই থাকে, একজন বিদেশ গেছে, কয়েকজন বিয়ে হয়ে গেছে, চাকরিতে আছে, ঢাকা আছে, বা অনেক জেলাতে আমরা ছড়ে ছিটে গেছি স্কুল এবং কলেজ লাইফের যে যারা আছি বন্ধু বান্ধব। তো আমি এটাই বলবো যে আমি যে নামগুলা বলছি সমকামিতা, এটা আমি বললা বলছি। এছাড়া আরেকজন আছে, নামটা বলতেছে, সরি সরি আচ্ছা, তাসনিম মারিয়া, বুঝছেন, তাসনিম মারিয়া হচ্ছে ওলি যে ওয়াইফের কাজ করে, এখন ওলির ওয়াইফ। আমার বার্থডেতে গেছিল সে, আমি ওর দিকে লাফ মেরে উঠছি। হ্যাঁ, পরে ও প্রেগনেন্ট ছিল, গেছে ওর হাজবেন্ডে নিয়ে। পরে আমি বুঝতে পারছি যে ওর আগে তো বিয়ে হয়েছিল আমাদের ওইদিকে হিন্দু ছেলের সাথে বোধহয়, পরে এটা আবার ইয়ে গেছে গা। পরে আবার শুনছি যে সুইলপুরে একটা বিয়ে হয়েছে, ওই ভাই আমার একদিন নখ দিয়েছিল একটু মোটা করে। এরপরে ওর বিয়ে হয়েছে অনুলির কাছে। তো একজন মানুষের বিয়ে আসলে এরকম একটা জিনিস যে ঘরে মানুষের মুসানবী নাকি বলতো যে ঘরে চোকাট না ভালো হইলে এটা বদলান লাগে। তো হয়তো এর জন্যই মনে হয় 3 বার এরকম মেরিট হয়ে গেছে। আমি অপমান করে বলতেছি না, কিন্তু সে কি করছে আমাকে মানে কার কথায় বা কি বুঝা জানে আমার সাথে সমকামিতায় লিপ্ত করাইছিল। এই যে ব্রাহ্মণবাড়ির মধ্যে সর্বপ্রথম আমার এসে সমকামিতে লিপ্ত করাইছিল। কিন্তু এছাড়া আমি ঢাকা যে জান্নাতের সাথে আছি, চলতেছি, কিন্তু ওর সাথে আমার ওইভাবে কিছুই হয়েছিল না জান্নাতের সাথে। হ্যাঁ, এর মধ্যে ওই যে তাসনিম মারিয়া আমার সাথে সমকামিতা করছিল। তার বাসা বুঝতে এইদিকে। কারণ আমি যে বলতেছি এটা তাসনিম মারিয়ার যে বলবেন যে ডকুমেন্টস এই শীত তাসনিম মারিয়ার দ্বারা আছে, আমি তো আর তো অপশন না, আর বুঝছিলামও না। হ্যাঁ, মানুষ তো দেখলাম যে কেমনে কেমনে আমার থেকে কি চক্র রাখে, হ্যাঁ করে। তো আসলে জানি না, তো বুঝছিও না, আমার সবাই মাফ করে দেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আসলে আমি মাফ চাই। আমার সারা জীবনের ভিতরে গেল আমার অর্ধেক জীবনের বেশি গেল বাইকের তলে। হ্যাঁ, 32 বছর থেকে 16 বছর গেছে বাইকের তলে। আর যে বাকি 16 বছর 9-10 বছর গেছে আমার
এই একলা জীবনে মানে এরকম মানে যে এটা তো বাইকের কেন বলতেছে, ওইটা তো একলা জীবনে মানে অ্যাক্সিডেন্টটা তো এর আছে। এরপরে বাকি যে 6টা বছর এটার ভিতরে আমার হিস্টোরিয়ার একটা সমস্যা হয়ে গেছে। হ্যাঁ, অনেক প্রেশার থাকলে আমার মাথা ব্যথা করতো, এটা আমার পার্সোনাল একটা সমস্যা আর কি, হিস্টেরিয়া, মানসিকভাবে প্রবলেম দেখা দিত। তো এরপরে ওই যে এই সমকামিতার চক্র, নাহলে বাকি সময়গুলো আমি আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে চলাফেরা করছি এবং খুব সুন্দর। কেউ আমার চুল কাটার জন্য কিন্তু কেউ আমার বলে না যে তুমি চুল কাটালো, চুল আমিই কাটছি, এটার জন্য কেউ দায়ী না, কোনো সময়ই না, আমার ফ্যামিলিও না বা কেউই না। এবং আমার লাইফের অ্যাক্সিডেন্টের জন্য কখনো আমার ফ্যামিলির আমি বলি নাই যে তোমরা দায়ী বা তোমরা এটা করাইছো কেন। আপনার জন্য কি বলছেন যে মিলি সংসার করতে পারে নাই সমকামিতার জন্য, এটা সত্যি, এটা একটা মিথ্যা কথা বলছেন, সত্যির একটা মিথ্যা কথা বলছেন। অলরেডি যে ওদের ফ্যামিলির অনেকে আমার এই পেজটা দেয়, হ্যাঁ এখনও লেখা যে তুই অনেক ভালো আছিলি, তোর লেগে মায়া লাগে, কিন্তু তখন আমি ছোট ছিলাম। তো আসলে এটা ঠিক না, আমাকে এই জন্য করে নাই। আর আমি যে চ্যালেঞ্জটা দিছিলাম, বলতেছেন একজন ভাই যে চ্যালেঞ্জটা আমি এর জন্যই দিছিলাম যে আমার সতীত্ব নিয়ে কেন আমি চ্যালেঞ্জটা দিছিলাম, যে কোনো পুরুষের সাথে আমার এরকম কিছু পাইবেন কিনা, ওইটার জন্যই বলছিলাম। ঠিক আছে, কারণ আমার তো ভালো করে জানা আছে যে আমি এটা করছি না। আর সমকামিতাটা যে আমি তো এর জন্য বলতেছি যে ঠিক আছে এটা বলছে, কিন্তু এরপরও বলতে বলো যে এই আদৌ কি মেয়ের বিয়ে ছিল কিনা, তো সারছে। হ্যাঁ, এটা আসলে আর আমার স্বীকার করাইছে যে মেয়ের যে বিয়ে হয় না, আমি বুঝতে পারছি এখন। ঠিক আছে, আল্লাহ আমার উদ্দুর জ্ঞান দিছে। আপনার যদি আমার এই ব্যাপারটা আগে ক্লিয়ার করে লাইতেন, কোনো মৌলবী ভাই একজন বা সুমাইর আব্বাই আমার ক্লিয়ার করতো, তাহলে আসলে আমি অনেক খুশি হইতাম। তাহলে এতদিনে দেন আমার মানে এই দিনগুলো আর আমার কত সুন্দর কাটতো। আপনারা সবসময় চেষ্টা করবেন যে ভালো কিছুটা মানুষরা আগে আগে বললা দিতে, প্লিজ। এত মানে কথার জবাব দিই তার ওই পাল্টাপাল্টি করার আমার কাছে নেই, আমি এগুলো পছন্দ করি না। আসলে কারো ব্যাপারে গিয়ে ভিতরে জানা, ওই অজানার খবর জানা, তর্ক করা, এটা আসলে আমার ভালো লাগে না। হ্যাঁ, আমার নামটা যে সবাই বলতেছেন যে ছেলে বিন্দাস মিলি দিচ্ছেন, বিন্দাস হয়েছে মুক্ত, স্বাধীন, বাধাহীন। ঠিক আছে, আমার জীবনে কোনো ফেসই আমি রাখছি না, আমি কোনো ঝামেলার দ্বারে কাছেও নাই। আমার কেউ বলতে না যে আমি কোনো রাজনীতি দল করি বা কোনো টিমের অন্তর্গত বা কোনো সংগঠনের অন্তর্গত। সত্যি হ্যাঁ, ইদানিং ওই যে ছাত্র আন্দোলনে লেগে গেলাম, যে সরাসরি গেলাম, নামলাম, তাও আমার পাটা ভাঙ্গা ছিল। আর ওই যে বন্যার তোর কাজটা আমি শহর আসলাম থেকে মেমদা গেছি, তাও আপনার আন্দোলনের পরে। হ্যাঁ, আর এছাড়া যে আমি যে উপকার মানুষটা করছি বা করিও, আসলে আমি গোপন রাখি ভাই। যেদিন আমি না পাইরা ওই যে ফানির অবস্থা দেওয়ার লেগে গিয়ে আমি লাইভে আসছি না, তো আমি জীবনের লাইভে আসলাম নিলে শুধু আপনারা তাড়াতাড়ি এসে আর সেবা করার জন্য, সহযোগিতা করার জন্য গেছি। হ্যাঁ, তো ভালো কাজ আমি কখনো আমি প্রকাশ করতে চাই না। কিন্তু আমি এখন কেন বলতেছি যে আমি এত বছর ভালোই ছিলাম। 24-26 বছর বয়স আমার খুব ভালো ছিল, কিন্তু এর মধ্যে ওই যে বললাম না যে ওই বান্ধবী কিরকম হয়েছে। যে মনির যে বিয়ে দিছি এর সাথে মানে সবে কবুতর জোড়া করতো, এর বিয়েতে আমি খুব সুন্দর করে সবকিছু করছি এবং আমার ভাই ভাবি সবাই উপস্থিত ছিলাম আমরা। ঠিক আছে, আরো দোয়া করে দিছি। এই যে সুমুর সাথে যে আমার সমকামিতার সম্পর্ক হয়ে গেল, এটা আস্তে আস্তে বারবার এই কথাটা আর কইতে পারতাম না। আমি আসলে শিকার হয়ে গেছি এগুলোর শিকার হয়ে গেছি। আর কালকে আমি ফেসবুকে ছিলাম না 2 দিন, আমার আসলে তর্ক করা বা কেউ কমেন্টে গিয়া কিছু বলা বা গালাগালি করা, ওই রাবিশ কথাগুলো আমার খুব কষ্ট লাগছে। আপনারা আসলে এইভাবে একটা হয়েছে দেখে আপনারা আমার মিষ্টিভাবে কথা বলছেন, কিন্তু একজন মেয়ে তো আমি, তাই না? এটা তো একটা মানতেই হইব, এটা আমি নিজেও মানি। আমি যে এত জায়গায় ট্যুরে যাই, আপনারা দেখবেন যে আমি যেখানে যেতেছি ট্যুরে, আমি যদি মসজিদের সামনে যাই, আমার হেলমেটের কালো গ্লাসটা লাগাই রাখি, যাতে চোখ দিক না বুঝে যে আমি একটা মেয়ে, আমি জায়গা এটার সামনে যাই। হ্যাঁ, তো আমি যে সিলেট মাজারে গেছিলাম, আমি এইভাবেই হিজাব করে জামা পরে গেছি। তো কতবারই তো সিলেট গেছি, কিন্তু ওই যে ওয়েস্টার্ন পর আসলে ওই জন্য মাজারে আমি গেছি না। জীবনে গেলাম 2 বার গেছি, এর আগে গেছিলাম একবার ছোটবেলায়, আর ওই জান্নাতরে নিয়ে হাতিয়ারে নিয়ে গেছিলাম একবার, তাও আমরা এইভাবে হিজাব করে আসলাম। বিশ্বাস করেন, ওইখানে সিলিন্ডার বাইকার বাইরেও আমার সাথে দেখা করছে, তো এরও অবাক। পরে আমি বলছি ভাই আমি কি তাই বুঝি না যে আমি কোন ড্রেস পরে কই আমার, আসলে আপনারাও বলতেছে যে আমি যথেষ্ট এই দিক দিয়ে আমার জ্ঞান আছে। বিশ্বাস করেন, যথেষ্ট জ্ঞান আছে।
হ্যাঁ, যে কোথায় কীভাবে কী করতে হয়। তো ওই দিন সুমায়ার গায়ে হলুদে যে আমি পাঞ্জাবি পরে গেছি, আমি এরকম আরেকজন ভাইয়ের গায়ে হলুদে পাঞ্জাবি পরে আসলো, পরের দিন শাড়ি পরছি। আর সুমাইয়ের বিয়েতে পরের দিন আমি 3 পিস পরছি। এটা দেখে সুমাইয়ের আব্বু আম্মু অনেক খুশি হয়েছে। সুমাইয়ের আব্বু আসলে অনেক খুশি হয়েছে যে তুমি মাশাল্লাহ খুব সুন্দর লাগতেছে। আবার আমারে আমি সালাম করছি, আর আর কি সালাম জানাইছি। পরে আমি বলতেছে আমি তো জানি যে কোন পরিবেশে কীভাবে আসতে হয়। তো আসলে উনি এটা কেন এইভাবে করাইল যে একবার বললই না। এটা আমি জানি না, এটা উনি ভালো জানে যে কেন উনি এটা অস্বীকারই করছে। এত বড় সত্য না, হ্যাঁ, যে মেয়ের বিয়ে যে হয়েছে না। তো যাই হোক, আমি আর আমার কোনো পাতানো মা বাবারও দরকার নাই। কোনো এরকম আমার দ্বারা যেমনি সবাই আসলে ব্রাহ্মণবাড়ির মধ্যে বা বাংলাদেশের মধ্যে যেভাবে সবাই আসলে যে ভাই বোন ওইভাবেই থাক, আমি ওইটাই আমার কাছে ভালো লাগে। কোনো মেয়ে নেক্সটে আমরা যদি এরকম কোনো মানে কুপ্রস্তাবের মতো কিচ্ছু বলে, আমি ওই যে আগে যেমনি থাকতাম যে বাইরে শাসাইছিলাম, সেম এইভাবে শাসাম। আমি ফাঁসবো না ইনশাল্লাহ, আর ফাঁসবো না, ঠিক আছে? এটা আমাকে পুরাটাই এইভাবে ফাঁসাই দিছে। তো আপনারা আমার মাফ করে দেন, আল্লাহর কাছে মাফ চাই, ভিক্ষা চাই আল্লাহ যাতে আমার আর এরকম মেয়েরা সাথে মানে এরকম চক্রান্তের মেয়েরা সাথে মানে যারা সমকামীতে আছে এইগুলাতে যাতে আমার না নেয়, হ্যাঁ, না জেনে না। আর আমি ছোটবেলা থেকে সবাই আমার সমাজে বলেন সবাই জানে যে আমি মেয়ে হিসাবে কেমন। আপনারা খোঁজ যেহেতু নিছেন অবশ্যই জানেন আমার নামে এরকম কোনো বাজে কোনো রেকর্ড পাইতেন না, আসলেই পাইতেন না, ঠিক আছে? যে মেয়েটা খারাপ বা চরিত্রহীন আমার, হ্যাঁ, বেশভূষার জন্য বলবে, বেশভূষার জন্য বলবে, বা বাইক যে চালাই এটা তারা দেখতে আছে এত বছর ধরে। তো যাই হোক, সবাই আমার জন্য দোয়া করবেন, সুস্থ থাকার জন্য দোয়া করবেন। আমিও দোয়া করি আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আর আমার ভুল ত্রুটি যেগুলো করছি, এবং আল্লাহ মানে আল্লাহ তো সব দেখেন, তাই না? আমি যে পাপটা করছি এর জন্য আমি মাপ চাই, হ্যাঁ। তবে এরা যারা নাম বলছি এর থেকে আপনারা বাকিটা যাই না নিয়ে, বাট আমি এদের কাছে এরকম প্রস্তাব বা বন্ধুত্বের প্রস্তাব আমি দিই নাই, এটা চিরন্তর সত্য, ঠিক আছে? আর মেয়ে যে বিয়ে হয়েছে না, এটা চিরন্তর সত্য, হ্যাঁ। এটা বললে আমার ফাঁসায় দিতে চেয়েছিল, আচ্ছা যাই হোক। তো আর তো কোনো কথা নাই। তুমি একটা ছেলের সাথে রিলেশনশিপে যাও, ওইটা প্রকাশ করো, তাহলে তোমার সামনে ভবিষ্যৎ আরো ভালো হবে। না আপু, আমার রিলেশন বাইকের সাথে বোন, আমি ছেলের সাথে আমার রিলেশন করান লাগতো না। হ্যাঁ, আমার বাইক আমার খুব ভালো লাগে। কেন বাইকটা ভালো লাগে? এই যে আমি ঘুরি, আমার মাইন্ড আসলে সবসময় ফ্রেশ থাকে। প্লিজ আপনারা মানে এইগুলো বললেন, আমি ছেলের সাথে কেমনে যাবো? একটা মানুষ আমি কি তা কইতে পারবো যে আমি একটা ছেলের সাথে রিলেশনে যাবো? মানে এটা কিতা বা একটা মেয়ের সাথে? আমি তো বললামই যে আমি এইভাবে চক্রেতে ইয়াতে ফেসে গেছিলাম, ঠিক আছে? আর কিশোরগঞ্জের টান মেয়েটা যে তানজিনা টান, হ্যাঁ, তো ওইগুলাই ওই মেয়েটা পরে আমার কাছে অনেক টাকা পয়সা চাইছে, যে টাকা দিতাম বা হেল্প করতাম, আমার আবার দিয়ে ফেলবে, ফিডব্যাক দিবে। তখন আমি আসলে দিতে পারছি না, কেন ওই আমার ছোটো বোনের হাসপাতালে ভর্তি ছিল, যার কারণে আমি হাসপাতালে ছিলাম, তারকে ওই উপকারটুকু করতে পারছি না। এই জন্য সে আমার সাথে হয়তো বা এই কাজটা ইয়া করছে। কিন্তু আমি কিন্তু তারও বলি না, আমি আসলে কোনো মেয়েরে কোনো দিন এই যে নামগুলা বলছি সত্যি 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 আমি আর কোনোদিন নিজের থেকে এইরকম কোনো কুপ্রস্তাব ইয়া করি না। ব্রাহ্মণবাড়ির শহরে তো আরও বইনারা আছে, বলেন তো কোনোদিন দেখছেন যে মিলাপুর কোনো কথার মধ্যে এরকম পাইছেন, বা মিলাপুর সাওয়ানের ভিতরে বা আপনার সাথে পরিচয় যে হয় বা রাস্তাঘাটে দেখা হয়? হ্যাঁ, অনেকেই তো আমার সাথে অনেকভাবে ছবি তুলছেন না? হ্যাঁ, অনেক আপুরা বলছেন যে আপু আপনার সাথে ছবি তুললে আমার বয়ফ্রেন্ড কয় যে এই ফুলাটা কেনা। তো আমি কই কি কো বাবা, আবার অনেক মেয়েরা বলে যে আপু ধরেন বয়ফ্রেন্ডের সাথে ঘুরতে গেছিলাম, কেটা জানি ফ্যামিলি ধর বিচার দিচ্ছে, আমি কিছু মিলিয়ে পড়ছি। এরপর আমি উইন্ডব্যাকারের পিছনে নাম লেয়া শুরু করছি, বাইকের সামনে নাম লেয়া শুরু করছি, হ্যাঁ, যেন দেখলে বুঝে যে কোনটা মিলে আছিল আর কোনটা মিলে ছিল না, তাও যেন আমাকে এরকম অপবাদ না দেয়। তো আজকে আমি আসলে শিকার হয়ে গেছি, গা কিছু করার নাই। আসলে একটা সময় বলতাম যে বাইকের সামনে মানুষের নাম লেখা করে, বাইকের নাম কি জানি, কিন্তু এখন আমি বুঝতে পারছিলাম আর আগে যে বাইকের সামনে নামটা লেখলেই ভালো হয় আর পিছনে উইন্ডব্যাকার, যার কারণে আমার এইভাবে লেখা। তো আসলে আমি একটা ইয়ার মধ্যে ঘুরে গেছিলাম, পাপের মধ্যে লিপ্ত হয়ে গেছিলাম। হ্যাঁ, এই পাপের মূল চক্র তো আমি বললামই,
তাবাসুম, উদ্রিজা, রিদি আর সুমাইয়া। এই 4 জনের চক্রে আমি পড়ে গেছিলাম। তবে রিদির সাথে আমার সমগামিতা হয় নাই, উদ্রিজার সাথেও হয় নাই, হ্যাঁ, তাবাসুমের সাথে এইরকম পাইছিলাম। সুমাইয়ের সাথে তো আমার অনবরতই হয়ে গেছে এরকম। আমি মাফ চাই, আল্লাহ আমার মাফ করুক। আর আপনারাও আমার জন্য দোয়া করবেন যেন আর কোনো চক্র আপনাদের মিলে পড়ে এইরকম চক্র মধ্যে না ফেলাইতে পারে। আজকে আমার মান সম্মান হানি করে বলছে সব দিন দিয়া। আপনারা মানে আসলে আমার জন্য দোয়া করবেন। আমি সবাই আমার অন্তরটা দিয়ে ভালোবাসি, কিন্তু এরকম না। আমি কিন্তু বারবার এটাও বলছি সুমাইরা যে দেখো তুমি তো আমার ছোটো বোন, আমি তোমার অনেক ভালোবাসি, অনেক স্নেহ করি, অনেকভাবে বুঝাইছি। কিন্তু বুঝাইলে কি হয়েছে, আমার মনে হয় যে সুমাইয়া বুঝলেও মনে হয় ওরা কেউ মাথার মধ্যে এরকম দিত, বুঝছেন? নাই তো ও কেন আবার উস্কায় যেত, রাস্তাঘাটে বেরোলে অনেক সময় হাতে কামড় মারতো, ঘেঁষাইতো। ওই সময় আমি বলতাম যে এটি কইরো না, এটি আমার ভাল লাগে না। আর রাস্তাঘাটের মধ্যে কি ধাক্কি শুরু করছে, ফাটছে শুরু করছে। একটা মানুষ দেখলে তো ডাইরেক্ট মিলিয়াপুদের রাস্তা এরকম ভাবে রঙ্গ তামাশা করতেছে। হ্যাঁ, এটা আমি আসলে পছন্দ করতাম না। এখন আমার জনে এসেরা সুমাইয়া বলতেছে যে না ওর আব্বু জানে না এগুলা, ওর আব্বুটি করাইতেছে না। আবার ওর আব্বুর কাছে ওই মোবাইল ডিভাবে দিছে। আব্বু আমার বলছে যে তুমি আমার সাথে থাইকা সব ইয়া করবা, অ্যাটেন্ড করবা। কিন্তু আমি বুঝতে পারি না আসলে যে উনি যে আমার ওয়েস্টার্ন পরে থাকলেই তো অনেকে আলেম বলছেন না যে মিলিরে কেন উনি মেয়ে ডাকলো বা ইয়া করলো। তখন আমি মনে হয়েছিল এটাই যে আচ্ছা আমরা তো হুজুরেরা তো দরকার যে সব খারাপ যারা আছে তাদেরকে ভালো করা, বা যারা এই যে আমার মতো চলাফেরা করছে এদেরকে ভালো রাস্তায় আনা। তো আমিও এটাই ভাবছিলাম। কিন্তু উনি যে ওই যে বিয়ের ব্যাপারটা যে বলতেছিল না, তখন আমি না অনেক রাগান্বিত হয়েছিলাম। কিন্তু বিশ্বাস করেন আমি তাবাসুমের যে মাদকের নাকি ভিডিও এটি যে হয়েছে এই ব্যাপারে আমি জানতাম না, সত্যি আমি জানি না। তাবাসুম আমার অনেকবার ফোন দিছি, দিয়ে বলতেছে এটি তো ঠিক করতেছে না। পরে আমি বলছি তুমি কি ভিডিও আমারে দিছো, কর না। তো আমি কই তাহলে আমার বলতেছো কেন? পরে দিছিলাম তো সুমাইয়ারে দিছিলাম, নিসলো তো ওদ্রিজায়, নিসলো তো ওই ইডায় ওই এর বান্ধবীর কথা বলতেছে। আর হচ্ছে সিমির সাথে তাবাসুমের এই সমকামিতা ছিল কিনা আমি জানি না। আমি দেখছি যারা মোটু পাতলু দুজনে ডাহে জেনে যা দুজনে যা এরকম দেখছি। আর সাবিয়া মাদকের ইয়াতে ছিল, ঠিক আছে, কিন্তু সাবিয়া সমকামিতা কিনা আমি জানি না। আর তাসলিমারের কথা তো বললামই। হ্যাঁ, তো সব আমার মাফ করেন। শুনুন, আমি দেখুন একটু কান্না করে সবাই দেখুক। কেন আমি কান্না করবো? আমি কান্না করতেছি এর জন্য যে আমি এতটা বৎস আমার জানেন আপনারা আমার মানে এনে নাজ মেডিকেল সেলিম বেড়ে জিগে দেখেন, আমি যখন জব করতাম মাসে আমার ইনকাম ছিল শুধু 1200 টাকা রিসিপশনে, বুঝছেন? সপ্তাহে আমি 300 টাকা নিচ্ছি এরকম, বুঝছেন? 3টা 100 টাকার নোট। আমিও মানে কি আর বলবো, ওই মানুষটার ভিতরে এরকম দাগ লাগছে না। এত সম্মাননা বা এত সম্মান পেলাম এত জেলার মধ্যে, কিন্তু আমার জেলার ভিতরে আমি এভাবে ফেসে গেছি। আপনারা সবাই দোয়া করবেন, আমি যা বলার বলছি। আর যদি কিছু বলতে হয় আর আমার বললেন, আমি 100 বার লাইভে আসবো। তবে আমি সত্য বললেই যাবো, প্লিজ, আমি সত্য বললে যাবো। আর এরা এটা স্বীকার করতে হইব, সত্যকে স্বীকার না করে বলবো, সত্যকে স্বীকার না করে। সুমাইয়া যখন আমার বলছে যে না আমার তোমাকেই লাগবে, সুমাইয়ার আব্বু জানি না আমি, উনি বলতেছে উনি স্ক্রিনশট দিছে না, সুমাইয়া বলতেছে দিছে না। কিন্তু সুমাইয়ার স্ক্রিনশটগুলো বাচ্চা আমাকে কালার কইরাই দিছে। কিন্তু সুমাইয়া যে আমার বারবার বলছে যে আমাকে নিয়ে যাও না কেন, আমাকে এটা করো না কেন, সেটা করো না কেন, এগুলা কিন্তু দেয় নাই। হ্যাঁ, এগুলা কিন্তু দেয় নাই। এরপর আমি যে বারবার বললাম, হ্যাঁ এইভাবেও বললাম, বুঝাইলাম, এগুলোর কিন্তু কিচ্ছু এরা স্ক্রিনশট দেয় না, সত্যি দেয় না। খুব খারাপ লাগছে আসলে এই জিনিসটা, যে সুমাইয়া আমারে এইভাবে এখন এর স্ক্রিনশট এইভাবে কেন দিতেছে, মানে আমার কালার জায়গাটাতে দিতেছে। যেখানে আমি প্রেম আলাপ করছি ওইখানে দিতেছে, কিন্তু যেখানে আমি শাসনের আলাপ করছি বা বুঝাইছিলাম তারে যে না এটা ঠিক হইতো না, আর তুমি বুঝো না কেন,
যে আমার তো, আমি তো মেয়ে, আমার তো যতই বলো তুমি আমার ভালোবাসো বা আমি তোমার ভালোবাসি, কিন্তু আমার তো একটা ঘাটতি আছে। আমি আর কিভাবে আপনাদের সামনে আমি বলতে পারি আমি জানি না। তো যাই হোক, আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম।